বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা রাখব ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির উপর 7 নম্বর লেকচার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টিগলারস লাইফ সাইকেল হাইপোথিসিস। বাংলায় হচ্ছে স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্ত। আমরা এর আগে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করেছি, মানে উলম্বমুখী একত্রীকরণ। অর্থাৎ একটা শিল্প তার পণ্য উৎপাদন করার জন্য তার যে কাঁচামাল যেগুলো আছে, র মেটেরিয়ালস বা মাধ্যমিক যে পণ্য যেগুলো আছে, পণ্য উৎপাদন করতে প্রয়োজন হয়, এগুলা সে যদি নিজে উৎপাদন করে, তো এটাকে আমরা বলি তোমার পশ্চাৎমুখী কি ইন্টিগ্রেশন, ঠিক আছে, ব্যাকওয়ার্ড। আর আরেকটা হচ্ছে তোমার যে এই পণ্যগুলো আমার বাজারজাত করার জন্য যে নিজেদের যদি বাইং হাউস থাকে যদি, তো সেটাকে বলি আমরা সম্মুখবর্তী ইন্টিগ্রেশন। এবং এই পশ্চাৎমুখী আর সম্মুখবর্তী এই দুইটাকে একসাথে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন শিল্প কখন কোন সময় কি মাত্রায় করে, এইটা নিয়ে 1951 সালে স্টিগলার যে বক্তব্য রাখেন, এটা তার নাম অনুসারে যে স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্ত অর্থাৎ লাইফ সাইকেল হাইপোথিসিস নামে পরিচিত। তোমরা জানো আমরা আরও অনেক লাইফ সাইকেল হাইপোথিসিস সম্পর্কে আমরা জানি, যেমন ভোগের ক্ষেত্রে অ্যান্ডোমোডিগ্লিয়ানি লাইফ সাইকেল হাইপোথিসিস আছে। ওইটার সাথে এটা আমরা মিলানোর চেষ্টা করবে না। এটা হচ্ছে যে শিল্পের উলম্বমুখী একত্রীকরণের ক্ষেত্রে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা লাইফ সাইকেল হাইপোথিসিস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনা করছি, ওনার উপসিদ্ধান্তটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এর আগে একটা কথা বলি যে অ্যাডাম স্মিথ যে শ্রম বিভাগের কথা বলেছেন, শ্রম বিভাগটা কি? শ্রম বিভাগ বলতে আমরা বুঝে থাকি যে মনে করো যে শ্রমিক শুধু সুতা উৎপাদন করবে, আরেক দল শ্রমিক শুধু কাপড় উৎপাদন করবে, আরেক দল শ্রমিক শুধু তৈরি পোশাক উৎপাদন করবে। অর্থাৎ শ্রমিকের একটা অংশ এরা সুতা উৎপাদন নিয়ে ব্যস্ত থাকবে, অর্থাৎ সুতা উৎপাদনে এরা দক্ষ হবে। শ্রমিকের একটা অংশ এরা কাপড় উৎপাদন নিয়ে ব্যস্ত থাকবে, এরা কাপড় উৎপাদনে দক্ষ হবে। একটা অংশ ওই কাপড়গুলোকে কাটবে, কাটা অংশগুলোকে ডিজাইন সেলাই করবে, সেলাই করে তৈরি পোশাকে রূপান্তর করবে। এইটাকে বলা হয় কি? শ্রম বিভাগ। মার্শালের বক্তব্য হচ্ছে এই শ্রম বিভাগটা বাজার পরিধির উপর নির্ভর করে। শ্রম বিভাগটা এই মার্শালের বক্তব্য উপর বেশ করেই স্টিগলার বলেছেন যে শ্রম বিভাগটা শিল্পের আয়তনের উপর নির্ভর করে। আসলে বাজারের পরিধি যত বড় হবে, শিল্পের আয়তনও তত কি হবে? বড় হবে। তাহলে শ্রম বিভাগটা শিল্পের আয়তনের উপর নির্ভর করে, আর শিল্পের আয়তনের উপর নির্ভর করে যে উলম্বমুখী সমাহারের মাত্রা, অর্থাৎ ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাত্রাটা নির্ভর করে যে শিল্পের আয়তনের উপর। অর্থাৎ শিল্পের আয়তন যত বেশি হবে, শ্রম বিভাগের মাত্রা তত বেশি হবে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাত্রাও কি হবে? বেশি হবে। যাক, আমরা এখন ওনার তত্ত্বটা আলোচনা করি। উনি একটা শিল্পের 3টা স্টেজ ধরেছেন। এক নম্বর স্টেজ হচ্ছে তোমার ইনাইশিয়াল স্টেজ। ইনাইশিয়াল স্টেজ, ঠিক আছে, ইনাইশিয়াল স্টেজ 1 নাম্বার। এই স্টেজ হচ্ছে একটা প্রাথমিক স্টেজ, ঠিক আছে। 2 নাম্বার স্টেজ হচ্ছে গ্রোথ স্টেজ। কয় নাম্বার? এটা হচ্ছে গ্রোথ স্টেজ। আর 3 নাম্বার স্টেজটা বলে দিচ্ছি। 3 নাম্বার স্টেজ হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। ডিক্লাইনিং স্টেজ 3 নাম্বার স্টেজটা হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। 1 নাম্বার স্টেজ হচ্ছে ইনাইশিয়াল স্টেজ, মানে প্রাথমিক স্তরটা। 2 নাম্বার হচ্ছে গ্রোথ স্টেজ, প্রবৃদ্ধির স্তর। 3 নাম্বার হচ্ছে ডিক্লাইনিং স্টেজ, এটা হচ্ছে
ক্রমহ্রাসমান কি স্তর, অর্থাৎ প্রবৃদ্ধির ক্রমহ্রাসমান পর্ব। এখন আসেন, তাই প্রথমে আমরা একটু আলোচনা করি যে ইনাইশিয়াল স্টেজটা কি। ইনাইশিয়াল স্টেজ হচ্ছে শিল্পে যখন একটা ফার্ম তার যাত্রা কি করবে, শুরু করবে। একটা ফার্ম যখন যাত্রা শুরু করবে তখন এটা হচ্ছে তার প্রাথমিক কি স্তর, ঠিক আছে। যেমন মনে করো যে আমাদের দেশে যে পোশাকের যে আজকে এটা বিস্তৃত, ঠিক আছে। তো এই পোশাক কারখানাগুলো আমাদের দেশে 81-82 মানে 80-র দশকে কি হয়েছিল, যাত্রা শুরু করেছিল। ওই সময় যে ফার্মগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি ইনাইশিয়াল কি স্টেজ। ওকে, এখন ইনাইশিয়াল স্টেজে মনে করো একটা ফার্মের যে এ উপকরণের প্রয়োজন, বি উপকরণের প্রয়োজন, দুটো উপকরণ ধরছি। মনে করো একটা উপকরণ হচ্ছে কি এ উপকরণ, আর আরেকটা উপকরণ হচ্ছে কি বি উপকরণ। এই দুইটা উপকরণ দিয়ে ফার্ম তার পণ্য উৎপাদন করে, ফার্ম তার পণ্যটা উৎপাদন করে। অর্থাৎ এ আর বি উপকরণ হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মাধ্যমিক পণ্য। এই উপকরণ মনে করো একটা ফার্ম উৎপাদন করে, বি উপকরণ মনে করো আরেকটা ফার্ম কি করে উৎপাদন করে, ঠিক আছে। এখন মূল ফার্মটা কি করে, ওই সমস্ত ফার্ম হতে এই এ এবং বি উপকরণটা কি করে ইউজ করে। মনে করো 3টা ফার্ম, অর্থাৎ মূল ফার্মটা হচ্ছে সি ফার্ম। কোন ফার্ম? সি ফার্ম, মূল ফার্ম, ঠিক আছে। এখন সে এ ফার্ম থেকে এ উপকরণ এবং বি ফার্ম থেকে বি উপকরণ কি করে নিয়ে সি ফার্ম তার পণ্যটা উৎপাদন করে। তাহলে এ আর বি হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, ওকে, মাধ্যমিক পণ্য। এখন শিল্পের একেবারে প্রাথমিক স্টেজে বাজারের যে পরিধি, এই পরিধিটা ছোট থাকে। এই ছোট থাকার কারণে যে বাজার এই এ এবং বি ফার্মকে ঠিকমতো সাপোর্ট করতে পারে না। আবারও বলছি, এ এবং বি ফার্মকে ঠিকভাবে কি সাপোর্ট করতে পারে না। হ্যাঁ, যার ফলে এ এবং বি ফার্ম তার প্রয়োজনীয় পরিমাণ এ আর বি উপকরণ উৎপাদন করতে পারে না, বা উৎপাদন করার সামর্থ্য লাগে না। কারণ এ সামর্থ্য রাখে না, কারণ এ আর বি উপকরণ উৎপাদন করতে গেলে আরও তো কিছু র মেটেরিয়ালসের কি রয়েছে, প্রয়োজন রয়েছে। একেবারে প্রাথমিক উপায়ে যারা এ এবং বি উপকরণ যে ফার্মগুলো উৎপাদন করে, এ ফার্ম আর বি ফার্ম, যেটা মানে এ ফার্মের উপকরণকে এ উপকরণ নাম দিয়েছি, বি ফার্মের উপকরণকে বি উপকরণ নাম দিয়েছি। তো প্রাথমিক স্টেজে এ ফার্ম বি ফার্ম ওই ধরনের র মেটেরিয়ালসের ঘাটতি বা বিভিন্ন কারণে বাজারে দক্ষতার অভাবের কারণে তারা এ এবং বি উপকরণের পর্যাপ্ত সাপ্লাই তারা দিতে কি পারে না। যার ফলে হয়েছে কি যে প্রাথমিক স্টেজে সি ফার্ম যে এই সমস্ত উপকরণের যে কখনো যোগানের ঘাটতি থাকে না, কখনো যোগানের কি হয় ঘাটতি সৃষ্টি হয়। ফলে যে সি ফার্ম যে পণ্যটা উৎপাদন করে তার যে বাজারে সাপ্লাই যে ধারাবাহিকতা রক্ষা করা, এই রক্ষা করা তাদের পক্ষে কঠিন হয়ে যায় প্রাথমিক স্টেজে। তখন প্রাথমিক স্টেজে এই সি ফার্ম কি করতে পারে, এ আর বি ফার্ম থেকে এ আর বি উপকরণ ক্রয় না করে সে এ আর বি উপকরণ নিজেই উৎপাদন করতে পারে, নিজেই উৎপাদন করতে পারে। ক্লিয়ার? এই যে এ এবং বি উপকরণ নিজেই কি করলো, উৎপাদন করলো, এটাকে বলা হয় ভার্টিক্যাল কি ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন অর্থাৎ এ এবং বি উপকরণ সে নিজেই কি করবে, উৎপাদন করবে। তাহলে মানে স্টিগলারের বক্তব্য হচ্ছে ইনাইশিয়াল স্টেজে মানে প্রাথমিক স্টেজে সাধারণত উপকরণের সমাহারের মাত্রাটা বেশি হয়। অর্থাৎ একটা ফার্ম একটা প্রাথমিক স্টেজে যখন ফার্ম তার যাত্রা কি করে শুরু করে, আমি পোশাক শিল্পের উদাহরণ দিয়েছি, যেটা মনে করো যে 81-80 দশকে কি হয়েছিল, শুরু হয়েছিল। হ্যাঁ, এরা কি করতে পারে, তাদের মাধ্যমিক পণ্যগুলো তারা নিজেরাই কি করতে পারে, উৎপাদন করতে পারে। অর্থাৎ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তারা কি করতে পারে এক্ষেত্রে সমাহারের মাত্রাটা কিন্তু বেশি হয়। এখন 2 নম্বর স্টেজ যখন ফার্ম যায়, এটাকে বলে গ্রোথ স্টেজ। মানে এই ক্ষেত্রে ফার্মের প্রবৃদ্ধি ঘটে এবং এক্ষেত্রে প্রতিযোগিতার হারও কি হয়, মাত্রাও কি হয়, বেশি হয়। বাজার অনেকটা কি হয়, প্রসারিত কি হয়, বাজার প্রসারিত হয়। প্রত্যেকটা ফার্ম বাজার শেয়ার বাড়ানোর কি করে চেষ্টা করে, এটাকে বলে প্রবৃদ্ধির কি স্টেজ। এই প্রবৃদ্ধির স্টেজে কিন্তু প্রতিযোগিতার মাত্রাটা কিন্তু কি হয়, বেশি হয়, খুব বেশি প্রতিযোগিতার মাত্রা হয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এইভাবে মানে সি ফার্ম যে পণ্যগুলো উৎপাদন করে সেখানে অসংখ্য সি ফার্মের কি হয়, সৃষ্টি হয়। এদিকে
মানে অসংখ্য সি ফার্ম মানে কি, ধরো আগে 3টা ফার্ম C1 C2 C3 পণ্য সাপ্লাই দিত, এখন দেখে C1 C2 C3 C4 C5 C6 C7 C8 অনেকগুলো পণ্য কি করছে, মনে করো তৈরি পোশাক তারা কি করছে, উৎপাদন করছে। হ্যাঁ, ফার্মের সংখ্যাটা কি হচ্ছে বাড়ে, যেহেতু এটা প্রবৃদ্ধির কি স্তর, নতুন নতুন ফার্ম কি করে আসে। তখন গিয়ে দেখবা যে এই মানে ফার্মের পণ্য উৎপাদন করতে গিয়ে তার যে মাধ্যমিক পণ্য দরকার এ আর বি উপকরণ, হ্যাঁ এখানে এই এ আর বি উপকরণ উৎপাদনকারী ফার্মের সংখ্যাও কি হয় বাড়ে। ঠিক আছে, তখন দেখা যায় যে এই প্রবৃদ্ধির স্তরে দেখা যায় যে তোমার এই সি ফার্ম যে এ আর বি উপকরণ নিজে উৎপাদন না করে যে এই উপকরণ যারা উৎপাদন করে তাদের কাছে ক্রয় করাটা তাদের জন্য কি হয়, লাভজনক হয়। কথাটা আমরা বোঝার চেষ্টা করো যে প্রবৃদ্ধির স্তরে যখন এই ফার্ম সি ফার্মের সংখ্যাগুলো বাড়ে, এ বি ফার্মের সংখ্যাও কি হয়, বাড়তে থাকে। কারণ বাজার যখন পরিধি যখন বড় হয় তখন এই মাধ্যমিক পণ্যের কি হয় যে চাহিদাটা কি হয়ে যায়, বেড়ে যায়। ফলে এই মাধ্যমিক পণ্য উৎপাদনকারী ফার্মের সংখ্যাটাও কি হয়ে যায়, বেড়ে যায়। ফার্মের সংখ্যাটাও কি হয়ে যায়, বেড়ে যায়। এবং তারা কি করে এই এ বি আর পণ্য, এ ও বি মাধ্যমিক পণ্য উৎপাদন করে। তখন একটা ফার্ম, ঠিক আছে, সে ওই ইন্টিগ্রেশন, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাত্রাটা সে কমিয়ে দেয়। কারণ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করে এগুলো নিজে উৎপাদন করার চেয়ে অন্য ফার্ম থেকে কেনাটা তার জন্য কি হয়, লাভজনক হয়। ঠিক আছে, এই জন্য সে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাত্রা কমিয়ে দেয়, এই উপকরণগুলো অন্য ফার্ম থেকে কি করে সে ক্রয় করে। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার স্টেজ। আর 3 নাম্বার স্টেজ হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। ডিক্লাইনিং স্টেজ মানে কি, ক্রমশমান স্তর। যে এখানে কিন্তু আর প্রবৃদ্ধির যে বাজার, মনে করো আমরা তো এটা দেখি স্বাভাবিক নিয়ম, একটা পণ্য প্রাথমিক স্টেজ থেকে তারপর একসাথে প্রবৃদ্ধি বাড়তে থাকে, এরপর আস্তে আস্তে দেখা যায় যে ওই পণ্যের গুরুত্ব কি হয়, কমে, আরেকটা নতুন পণ্য কি হয় বাজারে নতুন আগমন ঘটে। যেমন পাটের একসময় খুব বেশি কি ছিল, প্রসার ছিল, এক পর্যায়ে পাটের স্থানটা কি হয়ে গেছে, পলিথিন এসে কি করেছে, দখল করেছে। ঠিক আছে, ওই স্টেজে অর্থাৎ প্রবৃদ্ধির স্টেজটা কি হয়, কমে যায়, বা প্রবৃদ্ধির মাত্রা কি হয়ে যায়, কমে যায়। হয়তো ফার্মের সাইজ কমে না, আগে মনে করো প্রতি বছর তার 5% প্রবৃদ্ধি ছিল, এরপরে 6%, এরপরে 7%। এখন দেখা যায় যে প্রবৃদ্ধি 7% না হয় 5% হচ্ছে, এরপরে 4.5% হচ্ছে। তো প্রবৃদ্ধির হারটা কি হয়ে যায়, মাত্রাটা কমে যায়। এটাকে ডিক্লাইনিং স্টেজ বলা হয়ে থাকে। ঠিক আছে, এই পর্যায়ে ফার্ম কি করে, এই পর্যায়ে ফার্ম তখন এই স্টেজে এসে দেখা যায় যে ওই যারা উপকরণ কি করে উৎপাদন করে, হ্যাঁ, এই ফার্মগুলোরও তখন কিন্তু আস্তে আস্তে চাহিদা কমতে থাকে, তাদের সংখ্যাটাও কি হয়ে যায়, কমে যায়। তখন ফার্ম আবার যে একটা বা দুইটা উপকরণ, হ্যাঁ, সমাহারের মাত্রা কি করে বাড়িয়ে দেয়। অর্থাৎ আগে যে উপকরণটা ফার্ম যে মাধ্যমিক পণ্য যারা উৎপাদন করে তাদের কাছ থেকে কি করতো, ক্রয় করে নিত। এখন দেখা যাচ্ছে যে তোমার এই স্টেজে এসে যারা মাধ্যমিক পণ্য উৎপাদন করে তাদের সংখ্যাটা কমে যাওয়ার কারণে মাধ্যমিক পণ্য পূর্বের তুলনায় সহজে না পাওয়া যাওয়ায় খরচ কমানোর জন্য ফার্ম নিজেই কি করে মাধ্যমিক পণ্য কি করে নিজেরাই উৎপাদন করে, অর্থাৎ সমাহারের মাত্রাটা কি হয়, বাড়ে। এইটাই হচ্ছে এই 3টা স্টেজে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আমাদের স্টিগলার কি করেছেন, ব্যাখ্যা করেছেন, যেটা ওনার লাইফ সাইকেল হাইপোথেসিস নামে কি পরিচিত। লাইফ সাইকেল হাইপোথেসিস নামে পরিচিত। যাক, এখন একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। এইটা হচ্ছে তোমার মনে করো একটা ফার্ম, এই সি ফার্মটা এক্স পণ্য উৎপাদন করে। কোন ফার্মটা, সি ফার্মটা এক্স পণ্য উৎপাদন করে। এটা হচ্ছে সি ফার্মের স্থির খরচ, এসিএফ রেখাটা। এই জন্য স্থির খরচ মুভি অক্ষের সমান্তরাল নির্দেশ করে। এখন যে সি ফার্ম যে বি উপকরণ যদি নিজে উৎপাদন করে তাহলে তার গড় এটা নির্দেশ করে এসিবি রেখাটা। আর এই উপকরণ দেখো, এই উপকরণটা কিন্তু এ ফার্ম উৎপাদন করে, এবং সি ফার্ম যদি সে নিজে উৎপাদন করে তাহলে তার গড় রেখা হচ্ছে কি এসি এ রেখা। এবং এই 3টা ব্যয় রেখা এসিএফ, এসিবি, এসি এর সমন্বয়ে আমার সি ফার্মে গড় খরচ এসি পাওয়া যায়। যেমন মনে করো সে যদি O1 পরিমাণ পণ্য যদি উৎপাদন করে, এবং এই O1 পরিমাণ পণ্য উৎপাদন করতে গিয়ে তার এই উপকরণ বাবদ খরচ হচ্ছে কত, এই বি উপকরণ বাবদ খরচ হচ্ছে E2X1, এই উপকরণ বাবদ খরচ হচ্ছে মনে করো
আর একটু বেশি হবে এখান থেকে কতটুকু, এতটুকু, আর স্থির খরচ হচ্ছে এতটুকু। এই সবগুলো যোগ করে তার মোট খরচ হবে এখান থেকে কতটুকু, এতটুকু হবে। ঠিক আছে, অর্থাৎ এসিএফ এসিবি এসি এর সমষ্টি হচ্ছে এসি, সি ফার্মের কি গড় খরচ। আচ্ছা, এই যে বি উপকরণ এবং এ উপকরণ, এটা যদি সে যদি সমাহার করে, ইন্টিগ্রেশন করে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করে, এক্ষেত্রে তার যে গড় খরচ, এই দুইটা গড় খরচের তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে এ উপকরণ ও উৎপাদনে সি ফার্মের মাত্রাগত সুবিধাটা বেশি। কারণ এই দেখো যে যেখানে X1 থেকে বেশি উৎপাদন করলে বি উপকরণ পাবো, তার গড় খরচ বেড়ে যাচ্ছে। X1 থেকে উৎপাদন আরো বাড়িয়ে X3 পর্যন্ত করলেও আমার কি হচ্ছে, সি উপকরণ এ উপকরণের গড় খরচ কি হচ্ছে, কমছে। অর্থাৎ এই উপকরণের ক্ষেত্রে মাত্রাগত সুবিধাটা বেশি। তবে এই উপকরণটা সি ফার্ম তখনই উৎপাদন করবে যখন তার ফার্মের আকারটা যখন কি হবে, বড় হবে, যখন সে লার্জ স্কেল উৎপাদন করবে। কারণ লার্জ স্কেলে যখন সে উৎপাদন করবে তখন এই উপকরণ তার বেশি লাগবে, এই উপকরণ বাবদ গড় খরচ তার কি হবে, কমে আসবে। এখন আসো যে একেবারে ইনাইশিয়াল যে স্টেজ, প্রাথমিক স্টেজে আবার সি ফার্ম মনে করো X1 পরিমাণ এক্স পণ্য সে কি করে উৎপাদন করে, এক্ষেত্রে তার তো এসিএফ এটা তো কনস্ট্যান্ট স্থির থাকবে। আর সে যদি বি উপকরণ যদি সে যে ইন্টিগ্রেশন করে, অর্থাৎ নিজে যদি উৎপাদন করে, তার খরচ পড়বে কত, E2X1। ঠিক আছে, আর এই উপকরণ করলে গড় খরচ বেশ বেশি পড়বে, সবগুলো যোগ করলে গড় খরচ এখানে চলে আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রাথমিক স্টেজে সে কি করতে পারে, যে ইন্টিগ্রেশন সমাহারের মাত্রা শুধু একটা উপকরণে করতে পারে, সেটা বি উপকরণে। অর্থাৎ বি উপকরণের জন্য তার খরচ পড়বে এতটুকু, আর স্থির খরচ ধরো এতটুকু। অর্থাৎ আর এই উপকরণটা নিজে উৎপাদন না করে সে কি করবে, ওই যে এই উপকরণ এফআর উৎপাদন করে তার কাছ থেকে সে কি করবে, সেটা কালেকশন করে নেবে। ঠিক আছে, সে কালেকশন করে নেবে। অর্থাৎ নিজ উৎপাদন করলে তার এই উপকরণের জন্য যে প্ল্যান্ট তৈরি করতে হবে, এতে তার গড় খরচ যেটা হবে, অন্য জায়গা থেকে সে যদি ক্রয় করে নেয় উপকরণটা, তার গড় খরচটা তার কস্টটা কি হয়ে যাবে, কমে যেতে পারে। এই জন্য সে প্রাথমিক স্টেজে শুধু মানে বি উপকরণে সে করবে, এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করবে। ওকে, এরপরে দেখো যে প্রবৃদ্ধির যখন কি আসবে, স্তর যখন আসবে, তখন আমার সি ফার্ম এখন X2 পর্যন্ত ধরো উৎপাদন করলো। ঠিক আছে, এক্ষেত্রে তার কিন্তু এই যে বি উপকরণের কিন্তু গড় খরচটা কিন্তু সে আস্তে আস্তে বাড়তেছে, গড় খরচটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। এখন ফার্ম দেখবে সে বি উপকরণটা যে X1 প্রোডাকশন স্তরে তো উৎপাদন করেছে, X1 X2 স্তরে যে আরো বি উপকরণের সে উৎপাদন সে বাড়াতে পারে। অর্থাৎ সমাহার কি করতে পারে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, মানে বি উপকরণ নিজে তৈরি করে। ইন্টিগ্রেশন মানে কি, ওই উপকরণটা অন্য ফার্ম থেকে ক্রয় না করে নিজে উৎপাদন করা, সেটা করতে পারে আবার নাও করতে পারে। ঠিক আছে, একটা নিশ্চিত যে X1 এর জন্য সে কি করবে, যে সে বি উপকরণ সে উৎপাদন করবে, তার গড় খরচ এতটুকু পড়বে। বাকি উৎপাদনের জন্য তার বি উপকরণ যেটা দরকার, সে হয় নিজের এখানে উৎপাদন করবে অথবা সে বাইরে থেকে কিনবে। কারণ নিজের এখানে যে উৎপাদন করে, তখন উৎপাদন আর X1 থাকবে না, X2 তে চলে যাবে, গড়বে এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এখন সে দেখবে বাইরের থেকে যদি কিনে বি উপকরণটা, সেক্ষেত্রে যদি তার এই গড়বে এই E2X2 যদি কি হয়, কম হয়, তাহলে সে কি করবে, এটা বাইরে থেকে কি করবে, সে কিনে নেবে। অর্থাৎ X2 পরিমাণ পণ্যের জন্য সে বি উপকরণ নিজে উৎপাদন করবে, বাকি X1 X2 এর জন্য সে বি উপকরণ বাইরে থেকে কি করবে, কিনে নেবে। আর যদি দেখা যায় না যে তোমার নিজে উৎপাদন করলে গড় খরচ কম হবে, তার বাইরে থেকে উৎপাদন না করে সে এই X1 X2 এর জন্য বি উপকরণ নিজে উৎপাদন করবে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা চলবে। অর্থাৎ সোজা কথা, এই স্টেজে এসে ইন্টিগ্রেশনের মাত্রা একটু কি হয়ে যায়, কমে যায় স্টিগলারের মতে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরো X2 X3 স্টেজ। হ্যাঁ, এই যে স্টেজ যেটা, এটা মানে ফার্মের আকারটা যখন আর একটু বড় হয়, তখন কিন্তু প্রবৃদ্ধির মাত্রাটা কমে আসে। অর্থাৎ আগে যেভাবে দ্রুত ফার্মের আকারটা বড় হয়েছিল, ঠিক আছে, খুব দ্রুত সে X1 থেকে X2 তে চলে গেছে, তারপর এই X2 X3 তে যেতে দেখা গেছে যে প্রবৃদ্ধির মাত্রাটা খুবই কম। অর্থাৎ ধীরে ধীরে ফার্মের আকারটা কি হয়ে গেছে, বড় হয়েছে। ঠিক আছে, এই পর্যায়ে
ফার্ম যদি দ্বিতীয় উপকরণ যদি সে যদি নিজে উৎপাদন করতে চায়, তার গড় খরচ অনেক বেশি হয়ে যাবে। অতএব সে কিন্তু এই X2 X3 জন্য সে দ্বিতীয় উপকরণটা নিজে উৎপাদন করবে না, এখানে সে ইন্টিগ্রেশন করবে না। হ্যাঁ, একটা করতে পারে যে এ উপকরণে কিন্তু মাত্রাগত সুবিধা বেশি। OX3 জন্য যদি সে এ উপকরণটা যদি বাইরে থেকে ক্রয় না করে নিজে যদি উৎপাদন করে, তাহলে গড় খরচ পড়বে কত? E3X3 অর্থাৎ সে X2 X3 জন্য সে এই উপকরণটা কি করবে, সে ইন্টিগ্রেশনটা কি করবে, ঠিক আছে? ও মানে উলম্ব একত্রীকরণ সে কি করবে নিজে উৎপাদন করবে। তাহলে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে প্রথম দিকে প্রথম স্টেজে মানে আমার এই উদাহরণে সে একটু উপকরণ কি করেছে, সে ইন্টিগ্রেশন করেছে। আবার গড়বের রেখা অনুযায়ী আকৃতি অনুযায়ী 2টা বা 3টা উপকরণে সে ইন্টিগ্রেশন করতে পারতো। আমার এই চিত্রে কি একটা উপকরণ সে ইন্টিগ্রেশন করেছে। তারপর মনে করো প্রবৃদ্ধি স্তরে সে আবার ওই বি উপকরণে আরো অতিরিক্ত উৎপাদন করতেও পারতো, অথবা ইন্টিগ্রেশন করতেও পারতো, অথবা মনে করো সে বাইরে থেকে এটা কিনতে পারে, ঠিক আছে? আবার যখন 3 নম্বর স্টেজে তোমার প্রবৃদ্ধির মাত্রাটা আস্তে আস্তে কমে আসে, কিন্তু সামান্য যে প্রবৃদ্ধি হচ্ছে, ফার্মের আয়তনটা যে বাড়তেছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে মনে করো যে এই উপকরণের ক্ষেত্রে দেখা গেছে যে লার্জ স্কেলে যদি সে যদি উৎপাদন করে, তাহলে দেখা যাবে তার গড় খরচটা কি হয়ে যাবে, কমে যাবে। এখন সে শুধু এই উপকরণের জন্য সে কি করতে পারে, সে ইন্টিগ্রেশন কি করতে পারে, সে করতে পারে। এইটি হচ্ছে স্টিগলারের লাইফ সাইকেল কি হাইপোথেসিস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু। পরবর্তীতে নতুন লেকচার নিয়ে আসবো। সবাই ভালো থেকো।